প্রিয় শিক্ষার্থীরা, জিওগ্রাফি সাবজেক্টের আজকের ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আজ আমাদের আলোচ্য বিষয় ভূগোল দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পাঠ 2, বাংলাদেশের গ্রামীণ বসতি। গ্রামীণ বসতি এর মাঝে দুটি শব্দ রয়েছে, একটি হলো গ্রাম আর অপরটি বসতি। আচ্ছা, আমরা গ্রাম বলি কাকে? একটা অঞ্চলকে কখন গ্রাম বা পল্লী বলা হয়? আসো দেখি পল্লী কবি জসীমউদ্দীনের কাছে এর উত্তর আছে কিনা। তিনি উদাত্ত আহ্বান করেছেন, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। এই যে গাঁও গ্রাম বললে কল্পনায় কি ধরনের চিত্র ভেসে ওঠে একটু চিন্তা করো। অনেকটা এরকম না? এখন একটু কবি বন্দে আলী মিয়ার কথা শুনি। তিনি বলেছেন, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর, মাঠ ভরা ধান আর জল ভরা দেখি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। দেখো, গ্রাম বললেই ফসলের ক্ষেত, টলটলে পানির দিঘি, কিছু সাদাসিধা মানুষ, এগুলোই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। আরও একটা ভয়াবহ জিনিস ভেসে ওঠে শহরের মানুষের কাছে। একটু ভালোভাবে লক্ষ্য করো যে গ্রামের অবিচ্ছেদ্য অংশ, নাম বললাম না, পরিবেশ দূষিত হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা কাকে গ্রাম বলতে পারি? গ্রাম হচ্ছে এমন একটা অঞ্চল যার বেশিরভাগ মানুষ কৃষিকার্যের সাথে সম্পৃক্ত। এই কৃষিকাজকে ভূগোলের ভাষায় বলা হয় প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রকৃতি থেকে সরাসরি আমরা সম্পদ আহরণ করি, অর্থ উপার্জন করি, এটাকে বলে প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড বা কৃষিকাজ। তো গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আর আমাদের গ্রামীণ অঞ্চলের জনসংখ্যার ঘনত্বও বেশ কম শহরের তুলনায়। শহরে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে অনেক লোক বাস করে, সেই অনুপাতে গ্রামে জনসংখ্যার ঘনত্বটাও কম থাকে। তাছাড়া গ্রামের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে অনুন্নত অর্থনৈতিক অবকাঠামো, অর্থাৎ রাস্তাঘাট, পুল, ব্রিজ, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোম্পানি, এগুলো গ্রামে মানসম্মত নেই, খুবই অনুন্নত অবস্থায় আছে এগুলো। আর গ্রামের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক অবকাঠামোগত দুর্বলতা। সামাজিক অবকাঠামো বলতে বোঝায় বিদ্যালয়, কলেজ, তারপরে হাসপাতাল, যেসব সামাজিক সুবিধা প্রদান করে যেসব প্রতিষ্ঠান, এগুলোর অবস্থাও খুব ভালো না। তো এই ধরনের বৈশিষ্ট্য যেই অঞ্চলে দেখতে পাওয়া যায় সেই অঞ্চলকে আমরা বলি গ্রাম। আচ্ছা, এতক্ষণ তো আমরা গ্রাম সম্পর্কে জানলাম, এবার জানব বসতি বলতে কি বোঝায়। এই সম্পর্কে এই অধ্যায়ের বিগত ক্লাসে তোমরা বেশ ধারণা পেয়েছো। আমি এখানে সার সংক্ষেপ তুলে ধরব। বসতি ব্যাপারটা কি? প্রথমেই আমরা মরমী কবি লালন শাহের সাহায্য নেই। লালন শাহ বলেছেন, বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। হ্যাঁ, আজ দেখব একটু ভিন্নভাবে, পাখির মতো। একে বলে বার্ডস আই ভিউ। উপর থেকে পাখিরা কীরকমভাবে মানব বসতিকে দেখে। তোমরা দেখতে পাচ্ছ বিমান থেকে তোলা মানব বসতির চিত্র। আসল চিত্র দেখে দেখে আমরা বসতির প্রধান বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নেই। বসতি হলো মানুষের বসবাসের জন্য স্থায়ী আবাসস্থল। আর বিভিন্ন ছোট বড় গৃহে জনমণ্ডলীর সমাবেশ। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ এই বসতিতে একত্রে বসবাস করে থাকে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বসতির যে ভৌগোলিক পরিবেশের সাথে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হচ্ছে বসতি স্থাপন। এর কথার মানে হচ্ছে আদিম যুগে যখন মানুষ প্রথম ভৌগোলিক পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেবে নিজের নিরাপত্তার জন্য, নিজের বেঁচে থাকার তাগিদে, তখন প্রথম মানুষ বললো কি যে হ্যাঁ, আমরা একা একা বসবাস করব না, একত্রে কয়েকজন বসবাস করব। এই যে একত্রে বসবাস শুরু করলো, এটাকেই বলা হয় বসতি। আচ্ছা, এবার আমরা একটু বইয়ের পাতায় চোখ বুলাই। পাঠ 2,
বাংলাদেশের গ্রামীণ বসতির ধরন বা শ্রেণী বিভাগ। আচ্ছা, যদি কেউ প্রশ্ন করে যে বাংলাদেশের গ্রামীণ বসতি কেমন, তাহলে এক কথায় কিভাবে উত্তর দেওয়া যেতে পারে, অল্প কথায় কিভাবে উত্তর দেওয়া যেতে পারে? তখন কিন্তু আমরা এরকম বলবো যে বাংলাদেশের গ্রামীণ বসতিগুলো নিম্নমানের, পরিকল্পনাহীন, অপরিকল্পিতভাবে গড়ে উঠছে, কোথাও বিক্ষিপ্তভাবে, কোথাও পুঞ্জীভূতভাবে। হ্যাঁ, তবে একটা বৈশিষ্ট্য সুন্দর, সেটা হচ্ছে সুন্দর না ঠিক, যে আদিকাল থেকে বর্তমান অবস্থায় বসতির পরিবর্তন হয়েছে ঠিক, তবে তেমন পরিবর্তন হয়নি, পরিবর্তনটা খুব বেশি উল্লেখযোগ্য না। গ্রামের গ্রামের মানুষ নিজেদেরকে পরিবর্তন করতে এরকমটা চায় না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখন বর্তমানে বেশ চেঞ্জ হয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু তেমন না। এই যে বাংলাদেশের গ্রামীণ বসতিটা এইরকম, তো কেন? তোমরা গত ক্লাসে হয়তো পড়েছো যে ভৌগোলিক বিভিন্ন উপাদান কিভাবে বসতি গড়ে উঠতে সাহায্য করে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশের গ্রামীণ জীবন সম্পূর্ণই প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করেই আমাদের বসতি গড়ে ওঠে। যে সেই উপাদানগুলো কি কি? প্রথমেই আমরা বলতে পারি আমাদের দেশের ভূপ্রকৃতি, মাটির উর্বরতা, আমাদের দেশের জলবায়ুটা অনুকূল এবং সহজেই পানি পাওয়া যায়, হাতের কাছেই পানি পাওয়া যাচ্ছে। এসব বিষয়ের কারণেই আমাদের গ্রামীণ বসতি এসব বিষয়ের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। হ্যাঁ, এবার একটু আমরা বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য একটু বিশদভাবে জানব। দেখো, প্রথম বৈশিষ্ট্য, বাংলাদেশের অধিকাংশ জনগণই কৃষির উপর নির্ভরশীল বলে উর্বর সমভূমির নিকটেই এই বসতি অঞ্চলগুলো বিক্ষিপ্ত অথবা পুঞ্জীভূত আকারে গড়ে উঠতে দেখা যায়। যেখানে উর্বর কৃষিভূমি আছে তার আশেপাশেই কিন্তু বাংলাদেশের গ্রামীণ বসতিগুলো গড়ে ওঠে। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য দেখবা যে আমাদের গ্রামীণ বসতির যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো আঁকাবাঁকা এবং অনুন্নত, সোজা না। আমাদের উত্তরের রাস্তাগুলো তো স্কেল দিয়ে কাটা হয়েছে, মনে হয় স্কেল দিয়ে সোজা রাস্তা বানানো হয়েছে, কিন্তু গ্রামীণ রাস্তাগুলো কিন্তু এরকম হয় না। সাধারণত গ্রামের রাস্তাগুলো হয় আঁকাবাঁকা। এরপরের বৈশিষ্ট্য দেখো, যে আমরা জানি বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে অনেক লোক বসবাস করে। তো এই কারণে এই গ্রামের মধ্যেও কিন্তু একটু জনসংখ্যার চাপ আছে। যদিও জনসংখ্যার ঘনত্ব কম, কিন্তু সেখানেও কিন্তু জনসংখ্যার একটা চাপ আছে। এই চাপ থাকার কারণে গ্রামীণ বসতিগুলো খুব যে একটা বিক্ষিপ্ত হয় তা না, সেগুলো নিবিড়, কাছাকাছি, পাশাপাশি গড়ে উঠতেই দেখা যায় বেশি। আর যেহেতু বাংলাদেশের গ্রামগুলো অধিকাংশই অপরিকল্পিতভাবে, কোনো পরিকল্পনা মাফিক গড়ে ওঠে না, দেখা যাবে এখানে একটু বসতি, ওখানে একটু বসতি, সেখানে একটু বসতি, এরকম বিক্ষিপ্তভাবে বসতিগুলো গড়ে ওঠে। আবার দেখা যায় যে একই সাথে আছে তারপরও এলোমেলো, ঘরগুলো পাশাপাশি আছে তারপরও দেখা যায় কারো বাড়ির উত্তর দিকে একটা বাড়ি, আবার উত্তর পূর্ব দিকে আরেকটা বাড়ি, দক্ষিণ পশ্চিম দিকে একটা বাড়ি, এলোমেলো বিক্ষিপ্তভাবে আমাদের গ্রামীণ বসতির ঘরগুলো গড়ে ওঠে। আচ্ছা, এবার আরও কিছু বৈশিষ্ট্য দেখি। দেখো, যে গ্রামের মানুষগুলো অধিকাংশই কৃষক, তাই তাদের বসত ভিটার পাশেই দেখবে কৃষি জমি থাকবে, আবার কৃষি জমির পাশেই দেখবে বসত ভিটা থাকবে। এই দুইটা একদম পরস্পরের সাথে যুক্ত। আরও একটা বিষয় হচ্ছে যে আমাদের এই কৃষক সমাজ যারা, আমাদের দেশের কিন্তু একটা প্রধান চালিকা শক্তি কৃষকরা। এদের জীবনযাপন খুব সরল। গ্রামের বসতির পরিবেশ বৈশিষ্ট্যই তাদেরকে সরল মানুষ হিসেবে গড়ে তুলছে। বর্তমানের অবস্থা ভিন্ন, বর্তমান তো মানুষ অনেক পিকুলিয়ার হয়ে যাচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ অর্থে এরকম দেখা যায় গ্রামের মানুষের মধ্যে তারা সহজ সরল হয়। আচ্ছা, আরও বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে গ্রামীণ বাড়িগুলোর অধিকাংশই অত্যন্ত নিম্নমানের কাঁচা ঘরবাড়ি, মাটির তৈরি ঘরবাড়ি দেখা যায়, বাঁশ, বেত, ছন, পাতার তৈরি ঘরবাড়ি। হ্যাঁ, জায়গায় জায়গায় টিন দেখা যায়, আর ইটের বাড়িও দেখা যায় এখন বর্তমানে। যে আমাদের গ্রামের অনেক মানুষ কিন্তু প্রবাসী হিসেবে দেশের বাইরে আছে, এই প্রবাসীদের টাকায় এখন কিন্তু গ্রাম এলাকাতেও কি বলে বিল্ডিং তৈরি হচ্ছে, ইটের দালান তৈরি হচ্ছে, বেশ তৈরি হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের গ্রামগুলোতে বেশিরভাগই কৃষক শ্রেণীর লোক বসবাস করে, এবং যারা কিছুটা শিক্ষিত হয় তারাই শহরে পাড়ি জমায়। এই জন্য বেশিরভাগই দেখা যায় যে গ্রাম বাংলার জনসাধারণ যারা আছে তারা বেশিরভাগই অশিক্ষিত, কারণ একটু শিক্ষিত হলেই তারা শহরে পাড়ি জমায়। যে আরও কিছু বৈশিষ্ট্য দেখো, যে
অনেক সময় ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে দেখতে পাওয়া যায় যে গ্রামীণ বসতিগুলো মসজিদ অথবা মন্দির অথবা প্যাগোডা গির্জা এগুলোর আশেপাশে গড়ে উঠছে। এছাড়া যে বিশুদ্ধ পানি পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে পুকুর, কুয়া, তারপর টিউবওয়েল এর কাছাকাছি অঞ্চলগুলোতেই, এর কাছাকাছি স্থানগুলোতেই গ্রামীণ বসতি গড়ে ওঠে। এই যে আমরা বাংলাদেশের গ্রামীণ বসতির 10টি বৈশিষ্ট্য আলোচনা করলাম, পুরো বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য এরকমই, পুরো বাংলাদেশের জন্য এরকম। হ্যাঁ, তবে বাংলাদেশের 3টি অঞ্চল আছে যেখানে গ্রামীণ বসতিগুলোর ধরন একটু ভিন্ন রকমের। দেখো, প্রথমেই বলতে হবে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাতে ওখানকার ভূপ্রকৃতির কারণে ওই অঞ্চলে একটু ভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে। দ্বিতীয় বলতে পারি আমরা সুন্দরবন, বন জঙ্গলের কারণে সেখানে জনসংখ্যার ঘনত্ব অনেক কম, বিরল জনবসতি এলাকা। তো এখানকার পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে সেখানকার গ্রামীণ বসতিগুলো একটু ভিন্ন ধরনের হয়। আরেকটা আছে তৃতীয়, মধুপুর বন, এই আমাদের গজারি বৃক্ষের বন, মধুপুর বন। ওই বন এলাকার ভিতরেও দেখা যায় একটু ভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে। কিন্তু বর্তমানে এই মধুপুর বনে বসতি আমাদের মতোই হয়ে গিয়েছে, কারণ ওখানে এখন আর ওইরকম উল্লেখযোগ্য বন নাই। গাছপালা কেটে বন এখন শহর হয়ে যাচ্ছে দিন দিন। তো এই যে 3টি স্থান, এই 3টি স্থানের নিজস্ব কিছু প্রাকৃতিক উপাদানের কারণে, কোথাও পাহাড়, কোথাও বন, এই নিজস্ব কিছু প্রাকৃতিক উপাদানের কারণে তাদের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য দেশের বাকি স্থানগুলোর থেকে একটু আলাদা। আচ্ছা, এবার আমরা জানব বাংলাদেশের গ্রামীণ বসতির শ্রেণী বিভাগ, যে গ্রামের বাড়িগুলো কিভাবে বিন্যস্ত, তার আকৃতি কীরকম, সেখানে কেন গড়ে উঠছে, কিভাবে গড়ে উঠছে, এই সব বিষয়ের উপর ভিত্তি করে আমরা মোটামুটি 6 ভাগে ভাগ করি গ্রামীণ বসতিকে। আমি আগে ভাগগুলোর নাম বলতেছি, পরে আলোচনায় যাচ্ছি, ব্যাখ্যায় যাচ্ছি। প্রথম দেখো রৈখিক বসতি, দ্বিতীয় বিক্ষিপ্ত বসতি, এরপর কেন্দ্রীভূত বসতি, আরও আছে অর্ধকেন্দ্রিক বসতি, আরও আছে পুঞ্জীভূত বা নিবিড় বসতি, আরও আছে কিছুটা পুঞ্জীভূত বসতি। নাম শুনলে আবার তোমরা ভয় পেও না, বিষয়গুলো খুবই সহজ, চিত্র দেখলেই তোমরা বুঝবা, ব্যাখ্যা বিশ্লেষণ তেমন করতে হবে না। দেখো, আমরা প্রথমে রৈখিক বসতি দেখি। চিত্রের দিকে তাকাও। চিত্রের মাঝে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ নদী, এবং নদীর দুই পারে ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে একটা বাড়ি বা ঘর, একটা বাড়ি বা ঘর নদীর দুই পাশে। দেখো, এই বাড়িগুলো কীরকম অবস্থায় আছে, নদীর দুই পার দিয়ে একের পর এক একটা রেখার মতো দেখতে মনে হচ্ছে। এই যে রেখার মতো দেখতে, এই জন্যই কিন্তু এর নাম রৈখিক বসতি। এটা শুধু নদীর তীরেই না, খালের পাড়েই না, রাস্তার পাশেও দেখতে পাওয়া যায়। গ্রামের একটা রাস্তার দুই পাশে এরকম একটা, দুইটা, তিনটা করে বাড়ি, আবার একটু ফাঁকা, আবার একটা, দুইটা, তিনটা করে বাড়ি, এরকম করে রৈখিক বসতি গড়ে ওঠে। তো এই দেখো, তোমরা একটু চিত্রের দিকে খেয়াল করো, যে 2-3টা বাড়ি, তারপর আবার একটু ফাঁকা, আবার 2-3টা বাড়ি, আবার একটু ফাঁকা। এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো মূলত কৃষি খামার, কৃষি জমি। তোমরা গ্রামে যখন যাবা এরকম দেখবা যে রাস্তার পাশে বাড়ি, এরপর আবার জমি, আবার 2-3টা বাড়ি, আবার জমি, আবার 2-3টা বাড়ি। এগুলো কিন্তু রৈখিক বসতি। তো আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই বসতিগুলো একটু উঁচু জায়গায় করা হয়। অনেক সময় মাটি কেটে উঁচু করে নেওয়া হয়, যাতে বন্যায় প্লাবিত না হয়। পুকুর কেটে দেখবা এই বসতিগুলো উঁচু করে, বন্যামুক্ত অবস্থায় যেন থাকে, এই জন্য একটু উঁচু করে এই বসতিগুলো তৈরি করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে নদীর পাড় যদি ঢেউ খেলানো হয়, উঁচু নিচু হয়, বন্ধুর প্রকৃতির হয়, তাহলে দূর থেকে এই বসতি দেখতে মনে হবে এরকম ঢেউ খেলানো একটা বসতি, যে কোথাও উঁচু কোথাও নিচু, এরকম বন্ধুর প্রকৃতির বসতি চলে যায়। এই রৈখিক বসতিকে আমরা 2 ভাগে ভাগ করি। দেখো, সরল রৈখিক বসতি, বক্র রৈখিক বসতি। একদম সহজ, চিত্রের দিকে তাকাও। দেখো, বাম দিকের চিত্রে সোজা রাস্তা বা সোজা একটা নদী চলে গেছে, তার দুই পাশে একই সরল রেখায় বসতিগুলো গড়ে উঠছে। এই ধরনের বসতি একটু গ্রামে কম দেখা যায়, শহর এলাকাতে বেশি দেখা যায়। আমাদের উত্তরার বসতিগুলো এরকম দেখবা, সরল রৈখিক, সোজা রাস্তা, তার দুই পাশে বসতি গড়ে উঠছে একই সরল রেখায়। আর ডান পাশের চিত্রে দেখা যাচ্ছে বক্র রৈখিক বসতি, অর্থাৎ রাস্তা যদি আঁকাবাঁকা হয়, নদী যদি আঁকাবাঁকা হয়,
তো ওই রৈখিক বসতিটাও আঁকা বাঁকা হয়ে যায়, এই জন্য এটাকে আমরা বলি বক্ররৈখিক বসতি। আচ্ছা, এবার হচ্ছে বাংলাদেশের কোন কোন অঞ্চলে এই রৈখিক বসতি দেখতে পাওয়া যায়। প্রথমেই দেখো, বাংলাদেশের যেখানে সক্রিয় বদ্বীপ এবং নিষ্ক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ যেসব অঞ্চলে আছে, যে এই সব বদ্বীপ অঞ্চলগুলোতে অনেক নদী নালা অনেক, এই জন্য এই নদীর পাড়গুলোতে এই ধরনের রৈখিক বসতি গড়ে ওঠে। এছাড়া আরও দেখতে পাওয়া যায়, দেখবা যে বাংলাদেশের বড় বড় যে নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, মহানন্দা, তিস্তা, এই সব নদীর পাড়ে এই ধরনের রৈখিক বসতি গড়ে ওঠে। তাছাড়া আরও আছে, তোমরা দেখবা যে সিলেটের দক্ষিণাংশ এবং চট্টগ্রামের রাঙামাটি অঞ্চলের যেসব স্থানে মানে পানীয় জলের পর্যাপ্ততা রয়েছে, সেই সব অঞ্চলেও কিন্তু এই ধরনের রৈখিক বসতি দেখতে পাওয়া যায়। আশা করি রৈখিক বসতি তোমরা বুঝতে পেরেছ। এরপর আরেকটা বসতি দেখো, বিক্ষিপ্ত বসতি। তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে রাস্তা বা নদী যেটাই হোক, তার আশপাশে দূরে দূরে ছড়ানো ছিটানো 2-3টা করে বাড়ি, একটা বাড়ি, 2টা বাড়ি, 3টা বাড়ি, এরকম বাড়ি দেখা যায়। যে এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে 3টি বাড়ি, এরপর বিশাল ফাঁকা, তারপর একটি বাড়ি, তারপর আবার ফাঁকা, তারপর আরও একটি বাড়ি। যে এই যে ফাঁকা ফাঁকা হয়ে বিক্ষিপ্ত হয়ে বসতি যখন গড়ে ওঠে, এটাকে আমরা তখন বলি বিক্ষিপ্ত বসতি। দেখো, বাংলাদেশের কোথায় কোথায় এই ধরনের বিক্ষিপ্ত বসতি দেখতে পাওয়া যায়। যে দেখো, আবার বলতেছি, এই যে বাংলাদেশের বদ্বীপ অঞ্চলে এখানে রৈখিক বসতিও দেখতে পাওয়া যায়, আবার এখানে কিন্তু এরকম বিক্ষিপ্ত বসতিও এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাছাড়া আছে, মনে করো তোমরা পুরাতন ব্রহ্মপুত্র নদীর আশপাশের প্লাবন সমভূমি এলাকায়ও এই ধরনের বিক্ষিপ্ত বসতি দেখতে পাওয়া যায়। তাছাড়া তোমাদের পাদদেশীয় পলল সমভূমি, তোমাদের মনে আছে কিনা, যে পাহাড়ের পাদদেশে যেসব সমভূমি, হিমালয় পাহাড়ের পাদদেশে বাংলাদেশের যে পঞ্চগড় এবং তার পার্শ্ববর্তী জেলাগুলো, ওই অঞ্চলেও এই ধরনের বিক্ষিপ্ত বসতি দেখতে পাওয়া যায়। তাছাড়া সিলেটের দক্ষিণ এবং পূর্ব দিকে এই ধরনের বিক্ষিপ্ত বসতি দেখতে পাওয়া যায়। তাছাড়া তোমরা দেখবা চট্টগ্রামের নিম্ন সমভূমি অঞ্চলেও এই ধরনের বিক্ষিপ্ত বসতি দেখতে পাওয়া যায়। এরপরে আরেকটা বসতি দেখো, কেন্দ্রীভূত বসতি। কথাটার মধ্যে দেখো কেন্দ্রীভূত। কেন্দ্রীভূত বলতে বোঝাচ্ছে হচ্ছে, মনে করো একটা কি বলে, শিল্প কারখানা, একটা গার্মেন্টস। এই গার্মেন্টসকে কেন্দ্র করে তার আশেপাশে একটা গ্রাম তৈরি হয়েছে। চারদিকে গার্মেন্টসের চারদিকেই মানুষ বসবাস শুরু করছে, সবাই এই গার্মেন্টস চাকরি করে। তো এই যে একটা গার্মেন্টসকে কেন্দ্র করে চারিদিকে যে বসতি গড়ে উঠছে, এটাকে আমরা বলি কেন্দ্রীভূত বসতি। দেখো, কোনো একটা হতে পারে একটা বন্দর এলাকা, এই বন্দরের চারদিকেই বসতি গড়ে উঠছে, একে কেন্দ্র করে চারদিকে বসতি গড়ে উঠছে, এটাকে আমরা বলি কেন্দ্রীভূত বসতি। আর একটু চিন্তা করো, অনেক সময় দেখা যায় যে একটা মসজিদ, একটা মন্দির, অথবা একটা টিউবওয়েল, একটা কুয়া, একটা হ্রদ, একটা পুকুর, এই পুকুরের চারদিকেও বসতি গড়ে ওঠে, কিন্তু পুকুরকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে, মন্দিরকে কেন্দ্র করে। তো এটাকেও কিন্তু আমরা বলি কেন্দ্রীভূত বসতি। আর একটু বড় আঙ্গিকে চিন্তা করো, মনে করো ঢাকার শহর। এই ঢাকার শহরের চারপাশেই কিন্তু গ্রাম। এই শহরকে কেন্দ্র করে শহরের চারদিকেও কিন্তু গ্রাম গড়ে ওঠে। আমরা একটু দেখি আসো চিত্রের মধ্যে, যে বাংলাদেশের বড় বড় শহরগুলো দেখতে পাচ্ছি। মনে করি এই যে ঢাকা, নারায়ণগঞ্জ, এই দুটো শহরের চারপাশে গ্রাম গড়ে উঠছে। এই গ্রামের মানুষ জীবিকার তাগিদে প্রত্যক্ষ পরোক্ষভাবে শহরের সাথে সম্পৃক্ত। গ্রামে থাকে, শহরে এসে কাজ করে হয়তো আবার গ্রামে চলে যায়। তো এটাও কিন্তু এক ধরনের কেন্দ্রীভূত গ্রামীণ বসতি, যে শহরের চারদিকে গ্রাম। তারপর মনে করো চট্টগ্রাম বন্দরের চারপাশে গ্রাম গড়ে উঠছে, খুলনা শহরের চারদিকে গ্রাম গড়ে উঠছে, সিলেট শহরের চারদিকে গ্রাম গড়ে উঠেছে। এটাও এক ধরনের বড় আকৃতির কেন্দ্রীভূত বসতি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ অর্ধকেন্দ্রিক বসতি। একটু বুঝতে হবে, এখানে আগেরটা ছিল কেন্দ্রীভূত, আর এবারেরটা হচ্ছে অর্ধকেন্দ্রিক। কেন্দ্রীভূত ছিল যে কোনো একটা জায়গাকে কেন্দ্র করে তার চারিদিকে বসতি গড়ে উঠছে, আর এখানেও কোনো একটা জায়গাকে কেন্দ্র করেই বসতি গড়ে উঠবে, তবে চারিদিকে না, অর্ধকেন্দ্রিক। চারের অর্ধেক কত? দুই দিকে, অর্থাৎ চারিদিকে বসতি গড়ে উঠবে না,
বরং 2-3 দিকে বসতি গড়ে উঠবে। এটাকে বলে অর্ধকেন্দ্রিক। মনে করো একটা গ্রামের বাজার, বাজারের একদিকে নদী, তো ওই নদীর দিকে তো আর বসতি গড়ে উঠতে পারবে না, তো বাকি 3 দিকে, বাকি 2 দিকে গ্রাম তৈরি হচ্ছে, এটাকে বলে অর্ধকেন্দ্রিক। তো দেখতে পাচ্ছ যে রাস্তার সঙ্গমস্থল, একটা রাস্তা বা একটা নদী, এই নদীর থেকে একটা শাখা নদী বের হয়ে গেছে, এই জন্য নদীর অপর পারে কিন্তু বসতি গড়ে উঠতে পারতেছে না, কিন্তু নদীর 2 দিকে বসতি গড়ে উঠতেছে। তো এটাকে বলা হচ্ছে অর্ধকেন্দ্রিক বসতি। রাস্তার ক্ষেত্রেও হয় যে দুটো রাস্তার সঙ্গমস্থলে বা কিছু ঘরবাড়ি বেশি দেখা দেয়। চারদিকে যদি হতো তাহলে সেটাকে আমরা কেন্দ্রীভূত বলতাম, যেখানে 4 দিকে না হয়ে 2 দিকে হচ্ছে বা 3 দিকে হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি অর্ধকেন্দ্রিক বসতি। দেখো বাংলাদেশের এই যে অঞ্চলটা, কুষ্টিয়া এলাকা, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, এই সব এলাকাতে অর্ধকেন্দ্রিক বসতি একটু বেশি দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে পঞ্চম শ্রেণী বিভাগ, পুঞ্জীভূত বা নিবিড় বসতি। এটা হচ্ছে যে বসতিগুলো একটার সাথে আরেকটা লাগানোভাবে থাকবে। আর তোমরা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে রৈখিক বসতির মতো। তবে রৈখিক বসতির সাথে এখানে পার্থক্য হচ্ছে, রৈখিক বসতিতে 2-3টা বাড়ি, এরপর ফাঁকা কৃষি জমি থাকে, এরপর আবার 2-3টা বাড়ি, আবার ফাঁকা, আবার একটা বাড়ি, এভাবে করে রৈখিক বসতির মধ্যে হয়। কিন্তু পুঞ্জীভূত বসতির মধ্যে এরকম ফাঁকা জায়গা তেমন থাকে না, একটার সাথে আরেকটা বাড়ি খুব লাগোয়া থাকে এবং ঘনত্ব বেশি থাকে, তখন এটাকে আমরা বলি পুঞ্জীভূত বসতি। তো দেখো বাংলাদেশের এই পুঞ্জীভূত বসতির কোনো অভাব নাই। যে প্রথমেই দেখো, এটা হচ্ছে বরেন্দ্র ভূমির পূর্বাঞ্চলে, এখানে পুঞ্জীভূত বসতি বেশ দেখতে পাওয়া যায়। তারপর সেই আমাদের সক্রিয় এবং নিষ্ক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল, সেখানেও এই ধরনের বসতি দেখতে পাওয়া যায়। বাংলাদেশের হাওর অঞ্চলগুলোতে পুঞ্জীভূত বসতি দেখতে পাওয়া যায়। তারপরে মনে করো তোমরা ওই চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের নদীর তীরে, নদীর আশপাশ দিয়ে এরকম পুঞ্জীভূত বসতি দেখতে পাওয়া যায়। এরপর সর্বশেষ বসতি শ্রেণী বিভাগ, কিছুটা পুঞ্জীভূত বসতি। চিত্রের দিকে তাকাও, এখানে এটা হচ্ছে না বিক্ষিপ্ত না পুঞ্জীভূত, মাঝামাঝি একটা অবস্থা। বিক্ষিপ্তের মধ্যে খুব ছড়ানোও না, আবার পুঞ্জীভূতের মধ্যে খুব লাগোয়াও না, এই মাঝামাঝি একটা অবস্থাকে আমরা বলি কিছুটা পুঞ্জীভূত বসতি। এই ধরনের বসতি ওই পুঞ্জীভূত বসতির আশপাশের এলাকায় দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে এই যে আমাদের বরেন্দ্রভূমির পূর্বাংশ, মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল, রাজশাহীর পশ্চিমাঞ্চলে দেখতে পাওয়া যায়। তাছাড়া সিলেটের পূর্বাঞ্চলেও এই ধরনের কিছুটা পুঞ্জীভূত বসতি দেখতে পাওয়া যায়। দেখে একটা অঞ্চলে কিন্তু শুধু একই ধরনের বসতি দেখতে পাওয়া যায় না, একটা অঞ্চলে কয়েক ধরনের বসতি দেখতে পাওয়া যায়। রৈখিক বসতিও থাকতে পারে, পুঞ্জীভূতও থাকতে পারে, বিক্ষিপ্তও থাকতে পারে। সব নিয়েই তৈরি হয় বাংলাদেশের গ্রামীণ বসতি। তো একটা বাড়ির কাজ তোমাদের জন্য, একটা সৃজনশীল প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বেশ আসে। দুটি বসতির চিত্র দেখতে পাচ্ছ। ক, একটা নদী অথবা রাস্তা, তার দুই পাশে বসতি গড়ে উঠছে, এটা একটা রৈখিক বসতির উদাহরণ, রৈখিক বসতি। আর খ বসতি দেখা যাচ্ছে একটা হ্রদ, লেক, তার চারদিকে বসতি গড়ে উঠছে। চারদিকে যখন বসতি গড়ে ওঠে তখন সেটাকে আমরা বলি কেন্দ্রীভূত বসতি। তো এখানে ক প্রশ্ন, বিক্ষিপ্ত বসতি কাকে বলে পারবে। খ, ভূপ্রকৃতি বসতি গঠনে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো, এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। গ, ক অঞ্চলে বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। এই যে রৈখিক বসতি কেন গড়ে ওঠে, কোথায় গড়ে ওঠে, চিত্র সহ আলোচনা করতে হবে। এরপরে ঘ নাম্বার আছে, দেখো, ক ও খ বসতির বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করো। ক বসতি এবং খ বসতির তুলনামূলক বিশ্লেষণ, এটা কোন পরিবেশে গড়ে ওঠে, কোথায় গড়ে ওঠে, বাংলাদেশের চিত্রটা কীরকম, বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন জায়গায় কোন ধরনের বসতি এই ক ও ক্ষয়ের মধ্যে দেখতে পাওয়া যায়, এইগুলো চিত্র সমেত বর্ণনা করতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বেশ আসে। এই অধ্যায়ের বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা। তো তোমাদেরকে ধন্যবাদ, একটু কষ্ট করে বাসায় পড়াশোনা চালিয়ে যাও, আর কিছু না বুঝলে সাবজেক্ট টিচারকে এ ব্যাপারে প্রশ্ন করতে পারো। আল্লাহ হাফেজ।